হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। আর আজকে আবার চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। এর আগে অনেকগুলো ক্লাস কিন্তু হয়ে গেছে, মানে ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টারে অনেকগুলো টপিক কিন্তু আমরা পড়ে ফেলেছি, যেখানে আমরা প্রাচীন যুগের বিভাজন সম্পর্কে আলোচনা করেছিলাম, বিভাগগুলো নিয়ে আলোচনা করেছিলাম একদম প্রথম ক্লাসে, আদি উপাদান সম্পর্কে আলোচনা করেছিলাম, আর লাস্ট দুটো ক্লাসে আমরা পরবর্তী সময়ের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে যেগুলো ব্যবহার করে ঐতিহাসিক ইতিহাস ক্রিয়েট করেন সেই সম্পর্কে আলোচনা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো সেই ক্লাসগুলো যদি এখনো দেখা না হয়ে থাকে টেনশন করতে হবে না, প্রত্যেকটা ক্লাসের লিংক এই ভিডিওর আজকের যে ভিডিও তোমরা দেখছো তার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। কিন্তু সেই ক্লাসগুলো দেখার আগে আজকের এই ভিডিওটা খুব ভালো করে দেখে নাও, একেবারে স্কিপ করবে না, কারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটাও ফার্স্ট চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক। সেটা ভালো করে বুঝে নাও, আর সেটা ভালো করে বুঝতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। আর অবশ্যই ভিডিওর শেষে এই টপিক থেকে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কোন কোন প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে আর কোনগুলো বাদ দিলে একেবারেই চলবে না সেই সম্পর্কেও আনসার সহ আলোচনা করে দেব প্রশ্নগুলো। তাই একেবারে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ক্লাসটা দেখো। চলো তাহলে শুরু করছি আজকে আমাদের ক্লাস। আর আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট বিষয়, ইতিহাসে কাল সম্পর্কিত ধারণা এবং যুগ বিভাগ। এবার কথা হচ্ছে যে ইতিহাসের কোনো ঘটনা যদি আমরা আলোচনা করি সেক্ষেত্রে দুটো বিষয় কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। কি কি? একটা হচ্ছে স্থান আর সময়। কোনো ঘটনা যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, শুধু যদি ইতিহাসের কথা না বলি, এমনিও যদি তোমার ডেইলি লাইফে কোনো ঘটনার কথা বলি, সেখানে কি হয়, কোনো একটা ঘটনা যখনই জিজ্ঞাসা করা হবে তোমাকে, তখনই তুমি জিজ্ঞাসা করবে আচ্ছা সেটা কোন সময় ঘটেছিল আর কোথায় ঘটেছিল। তাহলে প্রত্যেকটা ঘটনার সাথে কিন্তু সময় জড়িত রয়েছে। আর ইতিহাসের ক্ষেত্রে অবশ্যই স্থান যেমন গুরুত্বপূর্ণ, ঠিক সেরকমই সময়ও কিন্তু গুরুত্বপূর্ণ, মানে কালও কিন্তু গুরুত্বপূর্ণ। এই ইতিহাসের কাল সম্পর্কিত ধারণা কি রয়েছে, কি ধরনের কনসেপ্ট রয়েছে, সেই বিষয়টা বুঝবো। আর তার সাথে সাথে যুগ বিভাজন নিয়েও একটু আলোচনা করব। বেসিক তোমাদের ধারণা রয়েছে যে এই প্রাচীন যুগ হয়, মধ্যযুগ হয়, আধুনিক যুগ হয়, কিন্তু সেটা কিসের ভিত্তিতে হয়, বা এই যে যুগ বিভাজন ঐতিহাসিকরা করেন সেটা কিসের ভিত্তিতে করেছেন, আর সেইটা কি একেবারেই সঠিক না সেটা নিয়েও বিভিন্ন বিতর্ক রয়েছে। সেই যুক্তিটাও কিন্তু আজকের ক্লাসে আমরা বুঝে নেব। তাহলে প্রথমেই যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে ইতিহাসের সময় রেখা সম্পর্কে বা কাল সম্পর্কে। তো এক্ষেত্রে ঐতিহাসিকদের মধ্যে একটু বিতর্ক রয়েছে, মতভেদ রয়েছে, কারণ ইতিহাসের প্রত্যেকটা বিষয় সম্পর্কেই কিন্তু আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি, মতভেদ আমরা লক্ষ্য করতে পারি। তো ইতিহাসের সময়রেখা সম্পর্কে দুটো মতধারা বা মতবাদ আমরা বলতে পারি, যেটা দেখতে পাই। একটা হচ্ছে রৈখিক সময়রেখার কথা বলা হয়ে থাকে, আর আরেকটা হচ্ছে চক্রাকার সময়রেখার কথা বলা হয়ে থাকে। তো যে ঐতিহাসিকরা রৈখিক সময়রেখার কথা বলেন তাদের বক্তব্য কি? তারা বলে থাকেন যে ইতিহাসের যে যুগ রয়েছে বা কাল রয়েছে সেটা একটা নির্দিষ্ট সময়ে তার সূচনা ঘটেছে, এবং রেখা যেরকম স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে তার একটা এন্ডিং পয়েন্ট থাকে, ঠিক সেরকমই ইতিহাসের কাল বা সময়ের সূচনা পর্ব যেরকম রয়েছে তেমনই কিন্তু সমাপ্তি পর্বও রয়েছে। মানে কোনো সময় বা কাল বলো বা যুগ বলো, সেটার রিপিটিশন আর কিন্তু হবে না। কিছু ঘটনা যেটা শুরু হয়েছে সেটা শেষ হবে। তাদের বক্তব্য হচ্ছে যে ঈশ্বর রয়েছেন, ভগবান রয়েছেন, তারা স্বর্গ সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, এবং যেটা সৃষ্টি হয়েছে সেটার একদিন ধ্বংসও হবে, অর্থাৎ সেটা কিন্তু সমাপ্তি পর্বের দিকে চলেও যাবে। এই যে তাদের চিন্তাধারা বা মতধারা, সেটাকে কিন্তু রৈখিক সময়রেখা আমরা বলে থাকি। অর্থাৎ সময় রেখার ক্ষেত্রে একটা রেখার যেরকম স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দিকে যায় সেটার রিপিটেশন আর হয় না, ঠিক সেরকমই ইতিহাসের সময়ও কিন্তু বা ইতিহাসের কালও কিন্তু সূচনা পর্ব থেকে সমাপ্তি পর্বের দিকে যাচ্ছে। একটা সিম্পল মতবাদ বা একটা সিম্পল মতধারা এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি। কিন্তু অন্যদিকে কিছু ঐতিহাসিক তারা
ইতিহাসের কাল সম্পর্কে বা সময় সম্পর্কে একটু অন্যরকম চিন্তা ভাবনা করেন। তারা কি বলছেন? তারা মতবাদ দিচ্ছেন যে ইতিহাসের সময়ের ক্ষেত্রে আমরা চক্রাকার সময়রেখা বিষয়টাকে তুলে ধরতে পারি। চক্রাকার মানে কি? সার্কেল, অর্থাৎ কোনো একটা বিষয় রিপিটেশন হবে। সেক্ষেত্রে বিভিন্ন স্থানে বিভিন্ন জন এই চক্রাকার সময়রেখার উপর ভিত্তি করে তাদের যে পয়েন্ট অফ ভিউ রয়েছে সেটা ব্যক্ত করার চেষ্টা করছেন। কি বলছেন? যেরকম পুরাণের ক্ষেত্রে যদি দেখি, তো ভারতবর্ষের পুরাণের ক্ষেত্রে এই চক্রাকার সময়রেখার কথা কিন্তু বলা হচ্ছে। সেখানে কিছু যুগের কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে একটা যুগ শুরু হচ্ছে, তারপরে আরেকটা যুগ আসছে, তারপরে কিন্তু ঘুরে ফিরে সেই যে যুগ থেকে স্টার্ট হয়েছিল সেটা কিন্তু সার্কেল ওয়াইজ আবার সেখান থেকেই স্টার্ট হবে। যেমন প্রথমেই যদি পুরাণের কথা বলি, পুরাণে কি বলা হচ্ছে? যে একেবারে সূচনায় শুরু হয়েছে সত্যযুগ, তারপরে সত্যযুগের পরে এসেছে ত্রেতা যুগ, তারপরে এসেছে দাপর যুগ বা দাপর যুগ, আর একদম শেষে কলিযুগ। আর এখন তো আমরা জানি, বলা হয়ে থাকে যে আমরা যে সময় বসবাস করছি, যে যুগে রয়েছি, সেটা হচ্ছে কলিযুগ। আর এই যুগগুলোর বৈশিষ্ট্য কি? একেবারে সত্যযুগ সেই সময় কিন্তু সমাজ বলো, সংস্কৃতি বলো একদম উচ্চ স্তরে ছিল। আর যত সময়ের সাথে সাথে পরপর যুগগুলো এসেছে এবং শেষে কলিযুগে যখন আমরা দেখতে পাচ্ছি যে একদম শেষ পয়েন্টে দেখা যাচ্ছে এই চক্রাকারের ক্ষেত্রে, সেই কলিযুগে হচ্ছে সমাজের তরফ থেকে বলো বা সামাজিক দিক থেকে বলো, সাংস্কৃতিক দিক থেকে বলো, তার কিন্তু একেবারে নিম্ন স্তরে অবস্থান করবে সমাজ আর সংস্কৃতি, যেটা বর্তমানে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আর তাদের বক্তব্য কি? সত্যযুগ থেকে স্টার্ট হয়েছে, ত্রেতা যুগ আসবে, তারপরে দাপর যুগ আসবে, তারপরে কলিযুগ আসবে, তারপরে কি এন্ড হয়ে গেল? না, কলিযুগ যেই মুহূর্তে শেষ হবে তারপরে ঘুরে গিয়ে আবার কিন্তু সত্যযুগের স্টার্ট হবে। আর তারপরে সার্কেল ওয়াইজ এই যুগগুলো কিন্তু ঘুরতেই থাকবে, কোনোভাবে কিন্তু ইতিহাসের সময়ের শেষ হয়ে যাচ্ছে বা সেটা এন্ড হয়ে যাচ্ছে তারা কিন্তু বলছেন না। চক্রাকারে এই বিষয়টা চলতেই থাকবে। এরকম চক্রাকার কালচেতনার ধারণা বা সময়রেখার ধারণা আরেক ক্ষেত্রেও আমরা লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে ব্রিটিশ ঐতিহাসিকরা তারাও কিন্তু এই বিষয়ে মতবাদ বা তাদের কিছু কথা বলছেন। তারা কি বলছেন? তাদের ক্ষেত্রে এই যুগগুলোর বিবরণ নেই, তারা বলছেন যে মানুষের ক্ষেত্রে কি হচ্ছে, মানব সমাজের ক্ষেত্রে জন্ম দেখব, তারপরে দেখব বৃদ্ধি নেক্সট স্টেজে, আর তারপরে ধ্বংস। তাহলে ধ্বংসের পরে কি শেষ, সমাপ্তি? না, ধ্বংসের পরে আবার জন্ম, বৃদ্ধি, ধ্বংস। এটা ব্রিটিশ ঐতিহাসিকদের মতবাদ। নেক্সট, আরবের ঐতিহাসিকরাও কিন্তু এই চক্রাকার কালচেতনার সম্পর্কেও তাদের বক্তব্য রাখছেন। তারা কি বলছেন? তারা বলছেন যে মানব সমাজের প্রথমে কি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, সেখানে বিজয় দেখা যাচ্ছে, মানে জয়লাভ করছে মানুষ। তারপরে কি হচ্ছে, বসতির প্রসার ঘটছে, মানে মানুষ বসতি স্থাপন করছে, আর বসতির প্রসার হচ্ছে, আর তার সাথে সাথে নগরায়ন ঘটছে, মানে নগরের সৃষ্টি হচ্ছে। আর এটা হয়ে যাওয়ার পরে কি হবে, একেবারে অবক্ষয় হবে, আর শেষে কি হবে, ধ্বংস হয়ে যাবে। তারপরে কি হবে, চক্রাকার কালচেতনা আমাদের কি বলে, অবক্ষয় আর ধ্বংস হয়ে যাওয়ার পরে আবার যুদ্ধ হবে, বিজয় লাভ করবে মানুষ, বসতি স্থাপন হবে, নগরায়ন হবে, তারপরে অবক্ষয়, ধ্বংস হবে। এরকম সার্কেল ওয়াইজ কিন্তু চলতেই থাকবে। তাহলে চক্রাকার কালচেতনার ধারণার কথা যদি আমরা বলি, তাহলে তিনটে মতধারা আমাদের মনে রাখতে হবে, তিনটে মতবাদ আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে পুরাণে বলা হচ্ছে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ আর কলিযুগ। অন্যদিকে ব্রিটিশ ঐতিহাসিকরা বলছে জন্ম, বৃদ্ধি, ধ্বংস। আর তারপরে যদি আমরা আরবের ঐতিহাসিকদের মতবাদ দেখি, তাহলে তারা বলছেন যুদ্ধ বিজয় হবে, বসতির প্রসার হবে, নগরায়ন হবে, তারপরে গিয়ে অবক্ষয় আর ধ্বংস হবে। তো এক্ষেত্রে আমরা দুটো কালচেতনার ক্ষেত্রে দুটো মতবাদ পড়লাম। একটা হচ্ছে রৈখিক কালচেতনা,
যেখানে বলা হচ্ছে যে ইতিহাসের সময় বা কাল সেটা সূচনা পর্ব থেকে রৈখিক ধারায় সমাপ্তি পর্বের দিকে এগিয়ে যাচ্ছে। আর সেই বিষয়টাকে কিন্তু একটা নির্দিষ্ট নামেও অভিহিত করা হয়। অনেক সময় দেখবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রবাহমান কাল বলতে কি বোঝায়। এই রৈখিক কাল চেতনার যে বিষয়টা তোমাদের বললাম সেটার আনসারই হচ্ছে প্রবাহমান কাল বলতে কি বোঝায়, সেই আনসারটাই তোমাদের লিখতে হবে। শুধু টার্মটা চেঞ্জ করে দেওয়া হয়, কিন্তু আনসার কিন্তু ওটাই হবে। ঠিক আছে, তাহলে রৈখিক কাল চেতনাটাও বোঝা গেছে আশা করছি, চক্রাকার কাল চেতনাটাও বোঝা গেছে। মানে কাল সম্পর্কিত ধারণাটা তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ইতিহাসের যুগ বিভাগ সম্পর্কে। এক্ষেত্রে দুটো ক্ষেত্র আমরা আলোচনা করব। একটা ইউরোপের ক্ষেত্রে কিভাবে যুগ বিভাগ করা হয়, কোন বিষয়ের উপর ভিত্তি করে, আরেকটা হচ্ছে ভারতের ক্ষেত্রে কিরকম যুগ বিভাগ করা হয়। দেখো, যদি ইউরোপের ক্ষেত্রে বলি তাহলে ইউরোপেও প্রাচীন যুগ আছে, মধ্যযুগ আছে, আধুনিক যুগ আছে, এটা আমরা জানি। কিন্তু কোন সময় পর্বটাকে ইউরোপে বলা হচ্ছে এটা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, কি ঘটনা ঘটছে সেই সময়, মানে যুগ বিভাজন করা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্বে, মানেই এটা নয় যে রাত্রিবেলা ঘুমোলাম আর সকালবেলা উঠলাম অন্য একটা যুগে চলে এসেছি, এরকম তো হয়ে থাকে না। তাহলে ঐতিহাসিকরা যুগ বিভাগ কেন করে? অনেক বিষয়কে আমরা কল্পনা করিনি আমাদের বোঝার সুবিধার জন্য। যেরকম ভূগোলের ক্ষেত্রেও কিন্তু অনেক বিষয় আমরা কল্পনা করিনি নিজেদের হিসাব মেলানোর জন্য বা বিষয়টা বোঝার জন্য, তেমনি ইতিহাসের এত যে ঘটনা ঘটেছে সেই প্রাচীন কাল থেকে, সেই ঘটনাগুলোর নির্দিষ্ট বৈশিষ্ট্য বোঝার জন্য, সেটা ঠিকমতো বিভাজন করে তার বিষয়গুলোকে আরো পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করার জন্য কিন্তু ঐতিহাসিকরা এই যুগ বিভাজন করে থাকেন। সেক্ষেত্রে ইউরোপের ঐতিহাসিকদের কথা যদি বলি, তারা বলছেন যে প্রাচীন যুগ কোন সময়টা, একেবারে মানব সংস্কৃতির সূচনা কাল থেকে 476 খ্রিস্টাব্দ। তাহলে যেই সময় তারা একটা যুগের এন্ড বলছেন, সেই সময় নিশ্চয়ই এমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, এমন বিশাল পরিবর্তন ঘটেছিল সমাজে, যার জন্য কিন্তু একটা যুগের এন্ড করে নতুন একটা যুগের স্টার্টিং পয়েন্ট হিসেবে তারা সেটাকে অভিহিত করছেন। তাহলে প্রাচীন যুগের এন্ড পয়েন্ট তারা বলছেন 476 খ্রিস্টাব্দ। 476 খ্রিস্টাব্দে কি হয়েছিল? এক্ষেত্রে মনে রাখবে যে ইউরোপে 476 খ্রিস্টাব্দ খুবই ইম্পর্টেন্ট, কারণ সেই সময় একটি গুরুত্বপূর্ণ সাম্রাজ্য ছিল পশ্চিম রোমান সাম্রাজ্য, সেটার পতন ঘটে যায়। জার্মান সেনাপতি রোম সাম্রাজ্যের সেই সময় যে প্রধান ছিলেন রোমুলাস, তাকে পরাজিত করেন এবং পশ্চিম রোমান সাম্রাজ্যের একটি বৃহৎ সাম্রাজ্যের পতন ঘটছে এই সময়। তাই এই সময়টাকে বলা হচ্ছে প্রাচীন যুগের এন্ড। সেই মুহূর্তে স্টার্ট হয়ে যাচ্ছে মধ্যযুগ 476 খ্রিস্টাব্দ থেকে, এন্ড হচ্ছে 1453 খ্রিস্টাব্দে। আবার নিশ্চয়ই 1453 খ্রিস্টাব্দে কিছু ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল, একদম ঘটেছিল। কি ঘটেছিল? পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল 476 খ্রিস্টাব্দে, আর 1453 খ্রিস্টাব্দে ঘটেছিল পূর্ব রোমান সাম্রাজ্যের যে রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল, যার বর্তমান নাম হচ্ছে ইস্তানবুল, তার কিন্তু পতন ঘটে গিয়েছিল। এবং ইউরোপে সেই সময়টাকে কিন্তু বা সেই ঘটনাটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। সেই অনুযায়ী ঐতিহাসিকরা 1453 খ্রিস্টাব্দকে বলছেন মধ্যযুগের এন্ড, এবং স্টার্ট করছেন আধুনিক যুগ 1453 খ্রিস্টাব্দ থেকে বর্তমানে সময় চলছে, তারা বলছেন আধুনিক যুগ। এক্ষেত্রেও বিতর্ক রয়েছে ঐতিহাসিকদের মধ্যে। কেউ কেউ বলছেন যে 1453 নয়, আমরা বলতে পারি 1492, সেটা মধ্যযুগের এন্ড আর আধুনিক যুগের শুরু। কেন? কারণ সেই সময় নাকি আমেরিকা আবিষ্কার হয়েছিল, সেটাও গুরুত্বপূর্ণ ঘটনা, তাহলে সেটাকে আধুনিক যুগের শুরু বলতে পারি। অনেকে বলছেন যে না, 1520 খ্রিস্টাব্দকে আধুনিক যুগের শুরু বলা যায়। কেন? কারণ তারা বলছেন যে সেই সময় ইউরোপের সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। আবার অনেকে বলছেন যে আধুনিক যুগের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সামন্ততন্ত্র যে রয়েছে, সেই সামন্ততন্ত্রের অবসান ঘটবে, যুক্তিবাদের প্রসার ঘটবে সেই সময়টা। এবার সেটাকে যদি ধরি, তাহলে ফ্রান্সের ক্ষেত্রে যদি দেখি, সেই সময়টা হচ্ছে 1789, যখন ফরাসি বিপ্লবের সূচনা ঘটছে, সেই সময় পর্বে সামন্ততন্ত্রের অবসান হচ্ছে। আবার যদি রাশিয়ার ক্ষেত্রে দেখি, সেটা কিন্তু 1861 সাল দেখতে পাওয়া যাচ্ছে, যেই সময় ভূমিদাস প্রথার অবসান ঘটছে, সামন্ততন্ত্র প্রথার অবসান ঘটছে, সামন্ততন্ত্রের অবসান হচ্ছে। তাহলে এতগুলো সাল এক একটা দেশের ক্ষেত্রে এক একটা সময় ঘটনাগুলো ঘটছে, তো সেটার উপর নির্ভর করে যদি আধুনিক যুগের সূচনার আমরা ভাবতে শুরু করি বা আধুনিক যুগের সূচনাকে নির্বাচন করে দিই যে এই সময়টা, সেটা করতে গেলে অনেক সমস্যা ক্রিয়েট হবে। তার থেকে যে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে ধরে কিন্তু ঐতিহাসিকরা আধুনিক যুগের সূচনার কথা বলছেন, এবং তারা বলছেন যে আধুনিক যুগ মানেই হচ্ছে সেই সময়
সামাজিক ক্ষেত্রে বিশাল পরিবর্তন হবে, অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন হবে, মানুষের চিন্তা ভাবনার ক্ষেত্রে পরিবর্তন হবে, যুক্তিবাদের প্রসার ঘটবে, নবজাগরণ হবে, সেই সবকিছুই কিন্তু আমরা এই 1453 খ্রিস্টাব্দের পরবর্তীকালে দেখতে পাচ্ছি। তার জন্য আমরা এই সময় পর্বকে আধুনিক যুগের সূচনা বলতে পারি। এই সময় পর্ব আর এই ধরনের যুক্তি হচ্ছে ইউরোপীয় ঐতিহাসিকদের। অন্যদিকে যদি আমরা ভারতের ক্ষেত্রে চলে আসি, যদি ভারতের যুগ বিভাজন আমরা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব দু ধরনের মতবাদ রয়েছে। একটা হচ্ছে ব্রিটিশ ঐতিহাসিকদের মতবাদ, আর একটা হচ্ছে জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মতবাদ। এবার আমরা জানি যে ভারতবর্ষে প্রায় 200 বছর ধরে ব্রিটিশরা রাজত্ব করেছিল। এবার তারা যখন ভারতবর্ষের হিস্ট্রি ক্রিয়েট করবে বা সেই সম্পর্কে বলবে, তারা চেষ্টা করবে তাদের কতটা গুণ রয়েছে বা তাদের কর্তৃত্ব কতটা রয়েছে, তাদের সময়টা কতটা বেশি ইম্পর্টেন্ট ভারতীয়দের ক্ষেত্রে, সেটা গ্লোরিফাই করার চেষ্টা করবে। সেরকমই দেখা গিয়েছিল ব্রিটিশ ঐতিহাসিকদের যুগ বিভাজনের ক্ষেত্রে। দেখা যাচ্ছে ব্রিটিশ ঐতিহাসিক, নামটা মনে রাখবে, জেমস মিল, তিনি ভারতের যুগ বিভাজনের ক্ষেত্রে 3টি যুগের কথা বলছেন। তিনি কি বলছেন? হিন্দু যুগ, যেটা স্টার্ট হচ্ছে একদম প্রাচীনকাল থেকে 1206 খ্রিস্টাব্দে। কেন 1206 খ্রিস্টাব্দ? কারণ সেই সময় পর্ব পর্যন্ত তার মতে, জেমস মিলের মতে, হিন্দুদের রাজত্ব ছিল। তারপরে 1206 থেকে 1707, অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যু যে হয়ে যাচ্ছে, মোগল সাম্রাজ্যের সম্রাট ঔরঙ্গজেব, তার মৃত্যুর সময়কাল পর্যন্ত ছিল মুসলিম যুগ। আর শেষে ব্রিটিশ যুগ বলছে 1707 থেকে পরবর্তী সময়কাল পর্যন্ত। তাহলে এখানে একটু অদ্ভুত লাগছে না যে তারা হিন্দু যুগ, মুসলিম যুগ বলছেন, লাস্টে এটাকে খ্রিস্টান যুগ বলা উচিত ছিল, কিন্তু সেটা না বলে তারা কি বলছেন? ব্রিটিশ যুগ। মানে তাদের সময়টা কতটা ইম্পর্টেন্ট তারা ভারতীয়দের জন্য, মানে তাদের মতে কি ছিল? ভারতীয়রা হচ্ছে অশিক্ষিত বর্বর এক ধরনের জাতি, তাদের উন্নত করার জন্য, তাদের শিক্ষিত করার জন্য ইংল্যান্ড অর্থাৎ ব্রিটিশরা ভারতবর্ষে এসেছে, তাদের ভারতীয়দের উপর কর্তৃত্ব স্থাপন করেছে। নিজেদের গুণগুলো দেখানোর জন্য, নিজেদের গ্লোরিফাই করার জন্য কিন্তু এই টাইম পিরিয়ডটাকে তারা বলছে এটা হচ্ছে ব্রিটিশ যুগ। কিন্তু এই মতবাদটাকে কোনোভাবেই জাতীয়তাবাদী ঐতিহাসিকরা মেনে নিচ্ছেন না। তারা কি বলছেন? তারা এটার এগেনস্টে বলছেন। তারা বলছেন কোনোভাবেই সুপ্রাচীন কাল থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত হিন্দু যুগ হতে পারে না। কারণ এই সময় পর্বে যে রাজারা রাজত্ব করছেন, যেরকম চন্দ্রগুপ্ত মৌর্যের কথা যদি বলি, তিনি তো জৈন ধর্মাবলম্বী ছিলেন। আবার যদি আমরা অশোকের কথা বলি, তারপরে কনিষ্কের কথা বলি, তারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। তাহলে হিন্দু যুগ বলাটা যথাযথ হবে না। আবার এই সময় পর্বটাকে যদি মুসলিম যুগ বলি, আমরা দেখবো যে সব জায়গায় মুসলিম রাজারাই রাজত্ব করছেন এমন নয়। রাজপুতানা বলো, বিজয়নগর বলো, আসাম বলো, এই জায়গাগুলোতে কিন্তু অনেক হিন্দু রাজারাও রাজত্ব করছে। তাহলে এই টাইম পিরিয়ডটাকেও মুসলিম যুগ বলা কোনোভাবেই ঠিক হবে না। তার জন্য তারা এই টাইমটাকেই মেনটেন করছেন, মেনটেন করে তারা যুগগুলোর নাম পরিবর্তন করে দিচ্ছেন। তারা বলছেন সুপ্রাচীন কাল থেকে 1206 খ্রিস্টাব্দ এটা হচ্ছে প্রাচীন যুগ, 1206 থেকে 1707 মধ্যযুগ, আর 1707 থেকে পরবর্তী সময় হচ্ছে আধুনিক যুগ। এখানে জাতীয়তাবাদী ঐতিহাসিকরা আরেকটা বিষয় উল্লেখ করছেন। তারা বলছেন যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা যখন ঘটে, সমাজে, রাজনীতিতে, অর্থনীতিতে যখন বিশাল পরিবর্তন হয়, তখন আমরা যুগ বিভাগ করি। তাহলে 650 খ্রিস্টাব্দ এই সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ভারতবর্ষে ঘটেছিল। কি ঘটেছিল? হর্ষবর্ধনের মৃত্যু হয়ে গিয়েছিল। উত্তর ভারতের একজন শক্তিশালী রাজা হর্ষবর্ধনের মৃত্যু হয়ে যায়, এবং তার মৃত্যুর পরে দেখা যায় যে অনেক আঞ্চলিক শক্তির উত্থান হয়। এবং এরকমই কিছু আঞ্চলিক শক্তি ছিল, তোমরা ক্লাস 7-এ পড়েছিলে হিস্ট্রিতে, পাল, প্রতিহার, রাষ্ট্রকূট, যাদের মধ্যে ত্রিশক্তি দ্বন্দ্ব হয়েছিল। সেটা প্রায় 200 বছর ধরে চলেছিল। আর সেই যুদ্ধের ফলে কিন্তু সামাজিক ক্ষেত্র বলো, সাংস্কৃতিক ক্ষেত্র বলো, রাজনৈতিক ক্ষেত্র বলো, একটা বিশাল পরিবর্তন হয়েছিল। তাহলে সেই সময়টাকে আমরা কেন যুগ বিভাজনের ক্ষেত্রে আনছি না? সেটাকে একটা নির্দিষ্ট যুগ কেন নাম দিচ্ছি না? এই বিতর্কটা দূর করার ক্ষেত্রে এই সময়টাকে কিন্তু একটা নাম দেওয়া হচ্ছে। বলা হচ্ছে 650 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ, মানে যেই সময় পর্বে তুর্কিদের ভারতবর্ষে আগমন ঘটছে, তাদের আক্রমণ হচ্ছে, মোহাম্মদ ঘুরি আসছেন, সেই সময় পর্বটাকে বলা হচ্ছে আদি মধ্যযুগ। অর্থাৎ মধ্যযুগের সূচনা সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি না, তার যে পূর্বাবস্থা রয়েছে সেই সময়টা হচ্ছে আদি মধ্যযুগ বলে তারা অভিহিত করছেন। অনেক সময় তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, আদি মধ্যযুগ কোন সময়কালকে বলা হয়? তখন আনসার কি লিখতে হবে জেনে গেলে?
650 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ, এই টাইম পিরিয়ডটা হচ্ছে আদি মধ্যযুগ। ঠিক আছে, তাহলে আশা করছি যুগ বিভাগ সম্পর্কে ধারণা তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে আজকের ক্লাসে আমরা দুটো টপিক পড়লাম, একটা হচ্ছে ইতিহাসের সময়রেখা, দুটো ভাগে ভাগ করলাম, রৈখিক সময়রেখা আর চক্রাকার সময়রেখা। এই রৈখিক সময়রেখার আরেকটা নামও রয়েছে যেটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, বলা হয় প্রবাহমান কাল কি, তখন রৈখিক সময়রেখার কথা বলতে হবে। আর চক্রাকার সময়রেখার ক্ষেত্রে তো আমরা পুরাণের কথাও জানলাম, ব্রিটিশ ঐতিহাসিকরা কি বলছেন, আরবের ঐতিহাসিকরা কিভাবে চক্রাকার সময়রেখাকে এক্সপ্লেন করছেন সেটা বুঝে নিলাম। নেক্সট আমরা জানলাম যুগ বিভাগ সম্পর্কে, সেক্ষেত্রে একদিকে ইউরোপ আর অন্যদিকে ভারতের ক্ষেত্রে যুগ বিভাগ কিভাবে ঐতিহাসিকরা করে থাকেন সেটা জেনেছি, যেখানে আমরা জানলাম ইউরোপের ক্ষেত্রে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। ভারতের ক্ষেত্রে দুটো মতবাদ আমরা দেখতে পাচ্ছি, একদিকে ব্রিটিশ ঐতিহাসিকরা বলছেন হিন্দু যুগ, মুসলিম যুগ আর ব্রিটিশ যুগ, অন্যদিকে জাতীয়তাবাদী ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি তারা বলছেন যে না, এই নামগুলো আমরা দিতে পারি না, সময়টা আমরা ওরকমই ধরতে পারি, কিন্তু যুগের নাম দেবো আমরা কিভাবে, প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। তাহলে আশা করছি আজকে অল্প একটু পড়া হয়েছে, কিন্তু বিষয়টা তোমাদের মাথায় ঢুকেছে আর বুঝতেও পেরেছো। দেখো এই পোর্শন থেকে কি ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়। ফার্স্ট প্রশ্ন বলা হয়েছে ইতিহাসের সময়ের ধারণার সবচেয়ে নির্ভরযোগ্য তত্ত্ব কোনটি। এক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে, রৈখিক ধারণার তত্ত্বকে নির্ভরযোগ্য তত্ত্ব বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্নে বলা হয়েছে আর্নল্ড টয়েনবির মতে চক্রাকার যুগ পরিবর্তনের তিনটি স্তর কি কি। আর্নল্ড টয়েনবি মানে কে, ব্রিটিশ ঐতিহাসিকদের মতবাদ, যেটা বলেছিলাম চক্রাকার কালচেতনার ক্ষেত্রে সেটা বলতে হবে। কি দেখিয়েছিলাম সার্কেলে, কি হয়, জন্ম, বৃদ্ধি, তারপরে ধ্বংস, এই চক্রাকার কালচেতনার কথা বলেছিল ব্রিটিশ ঐতিহাসিক মানে আর্নল্ড টয়েনবি, সেটা বলতে হবে। নেক্সট প্রশ্ন রয়েছে কালচক্র ধারণার প্রবক্তা হলেন। কারা কালচক্র ধারণার প্রবক্তা, এক্ষেত্রে আমরা ভারতীয়দের কথা কিন্তু অবশ্যই বলতে পারি। নেক্সট হচ্ছে ইউরোপে মধ্যযুগের সূচনা হয়েছিল। ইউরোপের কথা জিজ্ঞাসা করা হচ্ছে, কোন সময় মধ্যযুগের সূচনা হয়েছিল, পেলোপনেসীয় যুদ্ধের পর, পূর্ব রোম সাম্রাজ্যের পতনের পর, পশ্চিম রোম সাম্রাজ্যের পতনের পর, নাকি ভিয়েনা চুক্তির পর। কি হবে আনসার, অলরেডি আমরা জেনে গেছি, পশ্চিম রোম সাম্রাজ্যের যখন পতন হয়ে যাচ্ছে তখনই ইউরোপে মধ্যযুগের সূচনা হচ্ছে। আচ্ছা, নেক্সট প্রশ্নের ক্ষেত্রে বলা হচ্ছে সামন্ততন্ত্রের অবসান ও যুক্তিবাদের প্রসার ড্যাশ যুগের বৈশিষ্ট্য। কোন যুগের বৈশিষ্ট্য, আমরা জানি এটা হচ্ছে আধুনিক যুগের একটা অন্যতম বৈশিষ্ট্য। নেক্সট অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তোমরা জানোই শুধু এমসিকিউ আর এসিকিউ করতে হয়, এলএকিউ নেই, সেই জন্য খুঁটিয়ে ভালো করে চ্যাপ্টারটা পড়তে হবে আর প্রত্যেকটা এমসিকিউ আর এসিকিউ কিন্তু প্রিপেয়ার করতে হবে যাতে পরীক্ষায় গিয়ে কোনো অসুবিধা না হয়। তো এক্ষেত্রে আজকে যেটা পড়লাম, যে টপিকটা নিয়ে পড়লাম, সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সবকটাই তোমরা জানো। রৈখিক কাল চেতনা কি, প্রবাহমান কাল বলতে কি বোঝো, ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে এই ভাষায়, জেনে গেছো তোমরা। ইতিহাসের যুগ বিভাজনের গুরুত্ব কি, কেন যুগ বিভাজন করা হয় সেটাও আমরা বলেছি আলোচনার ক্ষেত্রে। কোন সময়কাল আদি মধ্যযুগ, দেখো এইভাবেও প্রশ্নটা আসতে পারে বা এইভাবেও আসতে পারে। নেক্সট আরেকটা প্রশ্ন আসতে পারে মধ্যযুগের সময়সীমা বলো, মানে আদি মধ্যযুগ কোন সময়টাকে বলছি, আর তারপরে যখন চলে আসছে মধ্যযুগ সেটাও কিন্তু বলতে হবে। সেটা যখন বলবে চেষ্টা করবে ইউরোপের ক্ষেত্রে মধ্যযুগ কোন সময়টাকে বলা হচ্ছে সেটারও উল্লেখ করে দেওয়ার, আর ভারতবর্ষের ক্ষেত্রে মধ্যযুগ কোন সময় পর্বটাকে বলা হচ্ছে সেটারও উল্লেখ করে দেওয়ার। আর নেক্সট ভারতীয় ইতিহাসে আধুনিক যুগের সূচনা কবে থেকে ধরা হয়ে থাকে সেটাও আমরা বলে দেবো, যে এই সময় থেকে, অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যুর সময়কাল থেকে 1707 খ্রিস্টাব্দ থেকে শুরু করা হচ্ছে, আধুনিক যুগের সূচনা হিসেবে ধরা হচ্ছে, সেই বিষয়টা বলে দেবো। তাহলে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু একেবারে চেনা জানা, আর পুরো টপিকটাই আশা করছি খুব সহজ লেগেছে। আর এই পোর্শনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্ন আসে এসএকিউ এর ক্ষেত্রে, কিন্তু এই প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষায় দিতে দেখা গেছে। তাহলে এই টপিকটা ভালো করে প্রিপেয়ার করো। আর আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এই টপিকের ক্ষেত্রে সেগুলো তো রয়েছে, আরও এই চ্যাপ্টার থেকে অনেক এমসিকিউ অনেক এসিকিউ তোমাদের প্রিপেয়ার করতে হবে। আর সেই সব কিছু করানোর জন্য আমি পৌলমী তোমাদের সাথে থাকছি টিউটোপিয়ার লাইভ ক্লাসে। তো তোমরা সেখানে আমার সাথে জয়েন করতে পারো। সেখানে প্রত্যেকটা টপিক খুঁটিয়ে ভালো করে তোমাদের বুঝিয়ে দেওয়া হয়, তার সাথে সাথে সব ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, সেটা এমসিকিউ বলো এসিকিউ বলো, যত ধরনের প্রশ্ন আসতে পারে। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে ডিরেক্ট আমার সাথে কথা বলে সেগুলো ক্লিয়ার করে নিতে পারো। মানে সব ধরনের সুবিধা রয়েছে, প্রত্যেক পরীক্ষার
পারফরমেন্স যাতে ভালো হয় তার জন্য যে প্রিপারেশনটা দরকার সেটা কিন্তু লাইভ ক্লাসে প্রপারলি তোমরা করতে পারবে। তো তার জন্য তোমরা লাইভ ক্লাসে জয়েন করতে পারো আমার সাথে। আর এই ভিডিওর নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখান থেকে তোমরা জেনে নিতে পারো যে কিভাবে লাইভ ক্লাসে জয়েন করবে। আর তোমরা প্লে স্টোরে গিয়েও টিউটোপিয়া লাইভ অ্যাপ এটা ডাউনলোড করতে পারো আর আমার সাথে ক্লাসে জয়েন করে নিতে পারো। আর আজকের ক্লাসে যে টপিকটা পড়ালাম সেই টপিকটা যদি বুঝে থাকো, ভালো লেগে থাকে আজকের ক্লাস, তাহলে ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। আর পাশে থাকা বেল আইকনেও কিন্তু ক্লিক করে দাও, যাতে পরবর্তীকালে এই ধরনের ক্লাস নিয়ে যখন আমি আবার আসবো তখন তার নোটিফিকেশন যেন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। তাহলে চলো আজকে এখানেই ক্লাস শেষ করছি। নেক্সট দিন তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো টপিকের আলোচনা নিয়ে।